সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা কী এবং এটির সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার আবিদা সুলতানা 1964 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাম, এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায়? আমাদের জরায়ু বা ইউটেরাসের যে ইনার লেয়ারটা আছে এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা কখনো কখনো তার নিজস্ব জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তার স্থানান্তর হয়। মানে আমরা মেডিকেলের ভাষায় বলি যে এন্ডোমেট্রিয়াম আদার দেন একটোপিক এন্ডোমেট্রিয়াম আর কি, এন্ডোমেট্রিয়াল টিস্যু আদার দেন দ্য ইউটেরাইন ক্যাভিটি। এর মানে আপনার ইউটেরাইন ক্যাভিটির যে নর্মাল এন্ডোমেট্রিয়ামটা থাকে ওটা যদি কখনো একটুখানি বিচ্যুত হয়ে বাইরে চলে যায়, পেলভিক ক্যাভিটিতে চলে যায়, ওভারিতে চলে যায় বা আপনার ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, তখন এটা নাম হয়ে যায় এটা এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, মানে নর্মাল এন্ডোমেট্রিয়ামের জায়গায় না থাকলে এটা এন্ডোমেট্রিওসিস হয়ে যায়। এবং এই এন্ডোমেট্রিওসিসটা অনেক ধরনের প্রবলেম তৈরি করে। হ্যাঁ, এই এন্ডোমেট্রিওসিসের মধ্যে আবার আমরা চকলেট সিস্ট প্রায় শুনি। যখন এটা ওভারিতে হয়, ওভারিতে এটা সিড করে, তখন ওখানে চারিদিকে এক ধরনের সিস্ট আবরণ তৈরি করে। এটা পরে আবার আসছি, এখন প্রাথমিকভাবে বলছি। এই মানে আমাদের কাছে দেখবেন প্রায় বলে আমার চকলেট সিস্ট হয়েছে, চকলেট সিস্ট হয়েছে। তো এই এন্ডোমেট্রিয়ামটা যখনই একটোপিক ভাবে হয়ে যায়, একটোপিক মানে আদার দেন নর্মাল সাইট, তখন এটা একটা প্যাথোলজি তৈরি করে। তখন এটা একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে, চারিদিকে একটা কখনো কখনো সিস্টিক আবরণ তৈরি করে, কখনো কখনো এটা এত বেশি হয়ে যায় যে এটা এক ধরনের অ্যাডহেশন বা ব্যান্ড তৈরি করে। হ্যাঁ, এবং এটা ইনফার্টিলিটির একটা কারণ হয়ে দাঁড়ায়। আমার মেইন কথাটা হচ্ছে ইনফার্টিলিটি অ্যান্ড এন্ডোমেট্রিওসিসটা, এন্ডোমেট্রিওসিস সম্পর্কে বলবো, এবং ইনফার্টিলিটির সাথে যে এন্ডোমেট্রিওসিসটা ওতপ্রোতভাবে জড়িত, অনেক ক্ষেত্রে এটা ওভারকাম করা যাচ্ছে, আমরা ট্রিটমেন্ট করে ওভারকাম হচ্ছে। আর যে এন্ডোমেট্রিওসিস এটা হচ্ছে 4টা স্টেজ হয়। যখন একটু হালকা থাকে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এভাবে আমরা একটা ট্রিটমেন্টে চলে আসি। যখন ওই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা অল্প একটু সিট করে গেঁথে যায় কোনো জায়গায়, সেটা আমরা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে এটা সরাই ফেলতে পারি। এন্ডোমেট্রিওসিস জনিত সমস্যার সাইন সিমটম আসলে কি? হ্যাঁ, আসলে এন্ডোমেট্রিওসিস এটা আমরা ছাড়া, আমরা ডাক্তাররা ছাড়া সাধারণ রোগীরা বুঝবে না। ওনারা বেশিরভাগ সময় এটা সিমটম নিয়ে আসে। পিরিয়ডের সময় তাদের পেইন হয়, মাসিকের সময় তাদের অতিরিক্ত যন্ত্রণা হয়, তীব্র ব্যথার কথা বলে। কারো কারোটা হালকা, কারো কারোটা অনেক তীব্র, কারো কারোটা এত বেশি তীব্র যে সহ্যই করতে পারে না। তখন দেখা যায় যে তার একটা বড় কোনো সিস্ট হয়েছে, চকলেট সিস্ট হয়েছে। এবং এটা এমনকি ইউটেরাসের ইনার লেয়ারে না থাকে, ইউটেরাসের মায়োমেট্রিয়াম মানে ইউটেরাসের যে মাসেল লেয়ারটা আছে ওটার মধ্যেও মাঝে মাঝে চলে যায়। ওটারও একটা নাম আছে অ্যাডেনোমায়োসিস। এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসেরই আর একটা নাম, যেটা যখন এটা ইউটেরাসের মায়োমেট্রিয়াম বা মাংসপেশিতে থাকবে তখন এটার নাম হবে অ্যাডেনোমায়োসিস। এই প্রত্যেকটাই খুবই পেইনফুল কন্ডিশন। আর বেশিরভাগ সময়তে যাদের হচ্ছে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা করবে, ইরেগুলার হবে, পেলভিক পেইন হবে, ডিসপ্যারোনিয়া মানে হাজব্যান্ডের সাথে থাকার সময়ও অনেক কষ্ট পাবে। কারো কারো আছে কন্টিনিউয়াস পেইন, আচ্ছা, কারো কারো আছে এই যে ইনফার্টিলিটি আছে, ওটা দেখা যাচ্ছে যে আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে গিয়ে, পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখতে পাই যে তার এন্ডোমেট্রিওসিস আছে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা বলে থাকেন যে পিরিয়ড মানেই তো ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক, ভেরি ন্যাচারাল, কিন্তু কোন অবস্থায় তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? যখন দেখা যাচ্ছে যে আমরা ওষুধ দিচ্ছি কিন্তু কমছেই না, প্রতিবারই তার ব্যথা হচ্ছে, অথবা অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ব্যথা এবং ব্লিডিং দুইটাই হচ্ছে, তখন আমাদের পরীক্ষা নিরীক্ষাতে চলে আসতে হয়। আর অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এখানে আমরা তো টিবিএস বা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করতে পারছি না, তখন আমরা আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন করলেই আমরা মোটামুটি দেখতে পাই যে
তার কোথায় কোথায় এই ধরনের কোনো সিস্ট আছে কি না, বা কোনো এন্ডোমেট্রিয়াল টিস্যু, একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে কিনা, মানে ইউটেরাসের বাইরে, বা অ্যাডেনোমায়োসিস আছে কিনা। এখন আমি জানি না এটা সময়ের জন্য বা পরিবেশগত কারণ কিনা জানি না, এখন অনেক অল্প বয়স্ক মেয়েদের মধ্যে আমি দেখছি অ্যাডেনোমায়োসিসও আছে। আগে দেখতাম 30 to 40 মধ্যে পাওয়া যাচ্ছে অ্যাডেনোমায়োসিস। চকলেট সিস্ট বা এমনি সিস্ট অল্প বয়স্ক মেয়েদের আছে, কিন্তু অ্যাডেনোমায়োসিসটা মধ্যবয়স্ক মহিলাদের মধ্যে পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে অল্প বয়স্ক মেয়েদেরও হচ্ছে। এটা কি এখন ফুড হ্যাবিট বা লাইফস্টাইল চেঞ্জের জন্য হতে পারে। সবাই হয়তো আগের মতো আমরা যেভাবে নিয়মিত সব কিছু আমাদের খাওয়া দাওয়া চলাফেরা ছিল ওরকম না, এখন অনেকের অনেক চেঞ্জ হয়, ঠিক সময় খায় না, অনেকে রাত্রে জাগে, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা ঘুমায় না ঠিক মতো, মানে এটাও একটা হতে পারে। এটা কোনো নাই যে এটার জন্যই হচ্ছে, কিন্তু হচ্ছে, এটা ঠিক যে এটা হচ্ছে। এবং চকলেট সিস্ট তো আমরা অনেক পাচ্ছি, চকলেট সিস্ট পাচ্ছি, যেমন এন্ডোমেট্রিওসিসের চকলেট সিস্ট থাকা মানে 3rd স্টেজে চলে যাওয়া। এবং যদি সিস্ট ছোট থাকে তাহলে আমরা একটা ওষুধ দিয়ে, হরমোন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, আর যদি বেশি বড় হয়ে যায় তখন আমাদেরকে এটা সার্জারি করতে হয়। আচ্ছা, আর এমনিতে এন্ডোমেট্রিওসিসের যে ট্রিটমেন্টের মধ্যে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতে হচ্ছে প্রতি মাসে, যখন তার পিরিয়ডটা থাকে তাহলে সে অনেকটা আরাম পায়। পৃথিবীর বিখ্যাত লোকদের অনেকেরই এরকম এন্ডোমেট্রিওসিস আছে, শুনেছি হিলারি ক্লিন্টন, তারপরে আসলে নায়িকাদের মধ্যে অনেকের এরকম আছে, তারা নাকি এইভাবে জীবনযাপন করে, অনেক কষ্ট হয় এরকম। তো এই এন্ডোমেট্রিওসিসটা আসলে খুবই কষ্টদায়ক একটা জিনিস, এবং আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি যখন এটা ওদের 3rd বা 4th স্টেজে না যায়, তার আগে আমরা ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে, হরমোন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। অনেক ক্ষেত্রে মামোগ্রাফ সার্জারি করতে চায় না, কম বয়সী তরুণীদের ক্ষেত্রে হয়ে থাকে যে যেহেতু তার বিয়ে হয়নি, এটা হয়তো ভবিষ্যতে তার ম্যারিটাল লাইফে প্রবলেম তৈরি হতে পারে। এক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা রয়েছে বা ট্রিটমেন্ট রয়েছে? বিকল্প ব্যবস্থা, যদি সিস্টটা বড় না থাকে, ধরেন আপনি সিস্টটা 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটারের বেশি হয়ে যায়, তখন সাধারণত ওষুধে কাজ করতে চায় না, তখন আমাদেরকে সার্জারিতেই যেতে হয়। আর না হলে আমাদের এখনও যে অনেক ভালো ভালো ওষুধ এসেছে, অনেক হরমোনাল নতুন নতুন প্রজেস্টেরন এসেছে, তারপরে হচ্ছে ইলাগোলিক্স একটা ওষুধ এসেছে, জিএনআরএইচ গনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট, ওগুলো একটু দামি ওষুধ দেখে প্রথমে আমরা দিই না, আমরা প্রথমে নর্মাল হরমোনগুলো, প্রজেস্টেরনগুলো দেওয়ার চেষ্টা করি, এবং কন্টিনিউয়াস দিলে দেখা যায় পিরিয়ডটা বন্ধ থাকে, বন্ধ থাকলে যতবার পিরিয়ড হয় ততবার ওখানে ইনফ্লামেশন হয়, ওটা বড় হয়, ব্যথা হয়। অনেক দিন লং টাইম বন্ধ করে রাখলে এটা দেখা যায় আস্তে আস্তে এটা ছোট হয়ে যায়, কারো কারো একদম কমপ্লিটলি কিওর হয়ে যায়, আর কারো কারোটা একটু থেকে যায়, পরবর্তীতে আবার হয়। ম্যাম, এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে যারা রিপ্রোডাক্টিভ এজে রয়েছেন অথবা 45 বছরের পরে যাদের এন্ডোমেট্রিওসিস জনিত সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট প্রোটোকলটা একই হয়ে থাকে কিনা? একটু আলাদা হতে পারে, যে তাদেরকে যখন দেখা যায় ট্রিটমেন্টে রেসপন্স করে না, তখন অনেক সময় আমরা সার্জারি বলি, যে আপনার ফ্যামিলি কমপ্লিট, আপনি এত কষ্ট পাচ্ছেন, তাহলে আপনি হিস্টেক্টমি করে ফেলেন। এটা হচ্ছে দ্বিতীয় অ্যাডভাইস থাকে। প্রথমে আমরা ওষুধ দিয়ে তাকে চেষ্টা করি, বা কারোর কোনো সিস্ট, চকলেট সিস্ট থাকে, সেটা রিমুভ করি। সাধারণত তো মহিলারা তো ইউটেরাস ফেলতে চায় না, এবং আমাদেরও উচিত না এটা, যতক্ষণ পর্যন্ত এটা প্রিজার্ভ করে রাখা যায় ততদিন আমরা চেষ্টা করি। যখন দেখি যে না, সে অনেক কষ্ট পাচ্ছে, অনবরত সে ওষুধ খেয়েই যাচ্ছে, ফেইল্ড হচ্ছে, তখন আমরা যাদের 40-45 বা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তাদেরকে এই অ্যাডভাইসটা দিয়ে থাকি, যে হ্যাঁ, আপনি হিস্টেক্টমি করে ফেলতে পারেন, তাহলে আপনি কষ্টটা থেকে মুক্তি পাবেন। আর ছোটোদেরকে তো এটা বলা যাবে না, আর বিশেষ করে আমরা এই 40 নিচে তো বলি না, চেষ্টা করি সবসময় ওষুধ দিয়ে আমরা কারেকশন করতে। অনেক সময় অ্যাডেনোমায়োসিসটা অনেক বেশি হয়ে গিয়ে যে ইউটেরাসে একটা মাসের মতো, মানে একটা লাম্পের মতো তৈরি হয়, ওইটাও অনেক সময় অ্যাডেনোমায়োমেক্টমি যেটা, ওইটা করা হয় আর কি। মানে এমনি যে এটা চকলেট সিস্টটাতে সিস্টেক্টমি করা হয়, আর ওইটাতে অ্যাডেনোমায়োসিস অনেক সময় অ্যাডেনোমায়োমেক্টমিও করা হয়, যে এত বেশি অ্যাডেনোমায়োসিস হয়েছে যে মায়োমেট্রিয়ামের সাথে মিশে একটা ম্যাসের মতো, একটা লাম্পের মতো হয়ে গেছে, তখন এইসব ক্ষেত্রে করা হয় সাধারণত যাদের বেবি নাই, অল্প বয়স্কদের সাধারণত এটা করা হয় না, একটু বেশি বয়স্কদেরই করা হয়। কম বয়সী যাদের এন্ডোমেট্রিওসিস হচ্ছে, তো তাদের ক্ষেত্রে আসলে আপনাদের মেসেজ কি? পার টাইমে যেন ট্রিটমেন্ট করে, এবং অনেক সময় এন্ডোমেট্রিওসিসটা এমনভাবে হয় যে টিউবাল অ্যাডেশন হয়ে যায়, এই এন্ডোমেট্রিয়ামটা টিউবের বাইরে পড়ে টিউবের এক সাইডে ব্লক হয়ে যায়, টিউবাল ব্লকেজ হয়। আবার ওভারিতে যখন ওভারিয়ান সিস্ট হলে ব্যথা ট্যাথা এগুলো আছে, তার সাথে আপনার ওভুলেশনটা ঠিকমতো হয় না, এবং
ওই ওভামটা ঠিকমতো ইয়ে দিয়ে ঢুকতে পারে না, টিউব দিয়ে ঢুকতে পারে না। আমাদের প্রেগনেন্সি হতে হলে তো ওভামটা ফ্যালোপিয়ান টিউবের ফিমরিয়াল এন্ড দিয়ে ঢুকতে হবে, তখন ওই ফিমরিয়াগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, দেখা যায় ওটা স্টিফ হয়ে যায়, ওটা কোনো কাজ করে না। আর কোনো কোনো ক্ষেত্রে এমন হয়ে যায় যে এটা এক ধরনের ব্যান্ড তৈরি করে ফেলে, অ্যাডহেশন বলে, হ্যাঁ, যে প্রত্যেকটা জায়গায় এন্ডোমেট্রিয়ামগুলো, একটোপিক এন্ডোমেট্রিয়ামগুলো এদিকে ওদিকে একটা ব্যান্ডের মতো তৈরি করে ফেলে, একটার সাথে একটা লেগে যায়। তখন যে নর্মাল যে অ্যাক্টিভিটিস ফ্যালোপিয়ান টিউবসের সেটা ঠিকমতো করতে পারে না, তখন ওই ইনফার্টিলিটি হয়। এইসব ক্ষেত্রে আমাদের মনে হয় যখন আমরা প্রথমে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে তাদেরকে একটা লং টাইম হরমোন ট্রিটমেন্ট দিয়ে যদি বিয়ের মতো হয় বা বাচ্চা নেওয়ার মতো হয়, তাহলে বলতে পারি যে একটা বাচ্চা নিয়ে ফেলেন। এখন একটা মেয়ে অনেক পড়াশোনা করতে চায়, অনেক এখন বাচ্চা নিতে চান, তাকে আমরা বলতে পারি না, কিন্তু আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে বলি যে এখন আপনার এই হচ্ছে, যেহেতু এখন আপনি মোটামুটি ভালো আছে, অ্যাডেনোমায়োসিস কমে গেছে, চকলেট সিস্ট নাই, এরকম সময়টা আছে ফেভারেবল। অর্থাৎ ট্রিটমেন্টের পাশাপাশি এক্ষেত্রে কাউন্সেলিং নেওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই এন্ডোমেট্রিওসিস এবং ইনফার্টিলিটি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে, তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুইটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবার
খাবারগুলো থেকে কিন্তু ট্রান্সফ্যাট শরীরে প্রবেশ করে, সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, আপনার কাছে এখন একটা বিষয় জানতে চাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা আনম্যারিড মেয়ে যারা রয়েছে তাদের এন্ডোমেট্রিওসিসের কারণে তারা ভবিষ্যতে ইনফার্টিলিটিতে ভুগতে পারে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটা ছোট্ট মেসেজ জানতে চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইনফার্টিলিটিতে ভুগছে তাদের ক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু সুন্দরভাবে তারা যদি মেনটেন করে তাহলে তারা ইনফার্টিলিটিকে প্রিভেন্ট করতে পারবে এবং সেই সাথে এন্ডোমেট্রিওসিস সেটাকেও প্রিভেন্ট করতে পারবে। এখন সব ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে মানুষের নিয়মিত জীবনযাপন, নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা বা অতিরিক্ত না খাওয়া, মানে আমরা যেটা অনেক সময় ফুড হ্যাবিট যেটা বলি চেঞ্জ, যে একটু হালকা ধরনের খাবার খাওয়া। আমাদের অনেক সময় যে আমাদের ছেলেমেয়েরা ফ্যাটি খাবার খেয়ে ফেলে, এগুলো একটু কয়টা খেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তার সাথে এটাও একটা প্রবলেম হতে পারে। আর যেটা আমাদের মনে হয় যে এন্ডোমেট্রিওসিস অ্যান্ড ইনফার্টিলিটি, এটা নিয়ে আমি নিজে দেখছি অনেক অল্প বয়স্ক মেয়েদের বিয়েও ভেঙে গেছে। চকলেট সিস্ট আছে, তার এত বেশি ব্যথাতে বাধ্য হয়ে তার বাবা মা তাকে ল্যাপারোস্কোপিক সার্জারি করিয়েছে। তখন দেখা গেছে যে পরবর্তী সময় বরপক্ষ এসে বলে না, এর তো বাচ্চা কাচ্চা হবে না। এরকম কোনো কথা নাই যে হবে না, কিছুটা এফেক্ট পড়ে, কিন্তু তার ভালো মতো ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ এটা কোনো প্রবলেম হবে না। এইটা আমার একটা মেসেজ, যে এন্ডোমেট্রিওসিস থাকলে বা চকলেট সিস্ট হলেই যে তার প্রবলেম হবে, বাচ্চা হবে না বা রিপ্রোডাক্টিভ লাইফটা স্মুথ হবে না, তা না। এটা আমরা চিকিৎসার মাধ্যমে সামাজিক ট্যাবুগুলো থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে এবং যথাযথ সময়ে ট্রিটমেন্ট শুরু করাটাই হচ্ছে সবথেকে বাঞ্ছনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, এবং বাংলাদেশে আমরা যেটা আসলে বলে থাকি পুরাতন আমাশয়। এই পুরাতন আমাশয় হচ্ছে আমাদের খাদ্যান্ত্রের, বিশেষ করে বৃহদান্ত্রের যে ইনফেকশন হয় সেখান থেকে সাধারণত কিছু উপসর্গ দেখা যায়, সেখান থেকে আইবিএসটা তৈরি হয়। এবং এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার, এবং এটা আমাদের কিছু কিছু সমস্যা দেখা দেয়, তার মাধ্যমে আইবিএসটা বোঝা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।